ব্রাউন সাহেবের ডায়েরিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোরে যাওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে। আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে। অনিক বলল সে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছে। আরে একবার ঘুরে জানা এসে আমার ওখানে, দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া, একটা বাড়তি ঘরও আছে আমার কাছে, আসবি? অনিক স্কুলে থাকতে আমার খুবই ভালো বন্ধু ছিল। তারপর যা হয় আর কি, কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়া ও বিজ্ঞান আর আমি আর্টস, দুজনে প্রায় উল্টোমুখো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝে ও আবার চলে গেল বিলেতে। ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যে অনেকটা ব্যবধান এসে পড়ল। আর আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে দেখা। বললাম, গিয়ে পড়তেই পারি, কোন সময়টা ভালো? এনি টাইম। ব্যাঙ্গালোরে গরম নেই রে। আরে সাধে কি জায়গাটা সাহেবদের এত প্রিয়? তুই যখনই আসতে চাস আসিস, তবে হ্যাঁ, 7 দিনের নোটিশ পেলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে, কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার। আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অর্ধেক টাকাই পুরনো বই কেনার পেছনে খরচ হয়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী, ডায়েরি, কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে আমার। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, ড্যাম্পে বিবর্ণ হওয়া পাতা, এইসব আমার কাছে অতি পরিচিত আর অতি প্রিয় জিনিস। বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ আর পুরনো বইয়ের গন্ধ, এই দুটোর কাছে অগরু, কস্তুরি, গোলাপ, হাসনোহানা, মায়ে ফরাসি সেরা পারফিউমের সুবাসও হার মেনে যায়। এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা। আর পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা। বলে রাখি, এই ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয়, যদিও সেরকম ডায়েরিও আমার কাছে আছে। তবে এ ডায়েরি এক্কেবারে খাগের কলমে লেখা আসল ডায়েরি। লাল চামড়ায় বাঁধানো 350 পাতার রুল টানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, মলাটে চারপাশে সোনার জলের নকশা করা বর্ডার, তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজে হাতে নাম সই, তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফ্রেজার টাউন, ব্যাঙ্গালোর। আর তার নিচে লেখা জানুয়ারি 1858। অর্থাৎ এই ডায়েরির বয়স হলো প্রায় 113 বছর। এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরও খানকতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা। নাম করা বইয়ের তুলনায় দাম খুবই কম। মকবুল চাইল 20, আমি বললাম 10। শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নাম করা কেউ হতেন তাহলে হয়তো এই বইয়ের দাম 1000 টাকাও হতে পারত। ডায়েরিটাতে তখনকার দিনের ভারতবর্ষের সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পাবো বলে আশা করিনি। সত্যি বলতে কি, প্রথম শখানেক পাতা পড়ে এর বেশি কিছু পাইও নি। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি। ব্যাঙ্গালোরের কোনো এক স্কুলে শিক্ষকতা করতেন। সাহেব নিজের কথাই বেশি বলেছেন, মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনাও করেছেন। এক জায়গায় তখনকার বড়লাটের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোর আসার ঘটনাও বলেছেন। ব্যাঙ্গালোরের ফুল, ফল, গাছপালা ও তার নিজের বাগানের কথাও বলেছেন। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পেছনে ফেলে আসা আত্মীয় স্বজনদের কথাও বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের উল্লেখও আছে, তবে স্ত্রীটি কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে,
সাইমন নামে কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই না ভাগ্নে না বন্ধু, সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টুমি, খামখেয়ালিপনা ইত্যাদির কথা বারবার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসে, আজ সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজ সারা দিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ। 22শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় আর কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর বিশেষ কিছু নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথাও ভেবেছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি। সাহেবের স্বাস্থ্যও যেন অল্প অল্প ভেঙে পড়েছে। আজও স্কুলে গেলাম না, কথাটা 5 জায়গায় বলা হয়েছে। লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে। তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলে গেছেন। তারপর হঠাৎ 2রা নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ রয়েছে, এবং এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণে বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে বলেছেন, আমি বাংলায় অনুবাদ করছি। আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনার সম্মুখীন হলাম। আমি বিকালে লালবাগ গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটাকে একটু শান্ত করার জন্য। সন্ধ্যে 7:30 নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকেই দেখি সাইমন ফায়ারপ্লেসের পাশে তার প্রিয় হাইব্যাক চেয়ারটাতে বসে আছে। সাইমন! সত্যিই সাইমন! আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, এক দৃষ্টে আমারই দিকে চেয়ে আছে তার স্নেহ মাখানো চোখ দুটি দিয়ে। এদিকে ঘরে বাতি নেই। আমার ফাঁকিবাজ খানসামা টমাস এখনও ল্যাম্প জ্বালেন। তাই সাইমনকে আরেকটু ভালো করে দেখব বলে আমার পকেট থেকে দেশলাইটা বার করলাম। কাঠি বার করে বাক্সের গায়ে ঘষতেই আলো জ্বলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন উধাও। অবশ্যই সাইমনকে যে আবার কোনোদিন দেখতে পাবো সেটাও তো অবশ্য আশা করিনি। এইভাবে ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায়, তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন। সাইমন মরে গিয়েও আমাকে ভোলেনি, এমনকি তার প্রিয় চেয়ারটিকেও সে ভোলেনি। দোহাই সাইমন, মাঝে মাঝে দেখা দিও। আর কিছু চাই না আমি তোমার কাছে। এইটুকু পেলেই আমার বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এরপরে ডায়েরি অবশ্য আর বেশি দিন চলেনি। যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রায় প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেন। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও সে ভালোবাসা অটুট থাকে। এই জ্ঞান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি। ব্যাস, এই শেষ। কিন্তু এখন কথা হচ্ছে, ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনও আছে কি? আর সেখানে এখনও সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি? আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধে কাটাই, তাহলে সাইমনের ভূতটাকে কি দেখতে পাবো?
ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনিককে এইসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যিই সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দরই নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহলশূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতন মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনিকের বাগানের রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালাটা নামিয়ে বেতের টেবিলের ওপর রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা তুই বলছিস সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে 100 বছর, এ আর এমন কি। তবে সেখানে গিয়ে যদি তোর ওই ভূত টুত দেখার লোভ থেকে থাকে, তাহলে আমি ওর মধ্যে নেই ভাই। কিছু মনে করিস না ভাই, আমি চিরকালই একটু সেন্সিটিভ, জানিসই তো। এমনি দিব্যি আছি। আজকের দিনের শহরে কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পেছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা, ওর মধ্যে আমি নেই। অনিকের কথা শুনে বুঝলাম এই 12 বছরে ও বিশেষ বদলায়নি। স্কুলে ভীতু বলে ওর একটা বদনাম ছিল বটে। মনে পড়ল একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আর কয়েকটা ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাছেই আপাদমস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল। অনিক এই ঘটনার পর 2 দিন স্কুলে আসেনি এবং অনিকের বাবা নিজেই হেডমাস্টার বীরেশ্বরবাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন। আমি এ বিষয়ে কিছু বলার আগেই অনিক হঠাৎ বলে উঠল, তবে নেহাতি যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না। আসুন মিস্টার ব্যানার্জি। ফিরে দেখি এক বছর 45-এর ভদ্রলোক অনিকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের ওপর গাঢ় নীল রঙের টেরিলিনের বুশশার্টের, গলায় সাদা কালো বাটিকের ছোপ মারা সিল্কের মাফলার। অনেক পরিচয় করিয়ে দিল, আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, আর ইনি মিস্টার ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরে এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টানও এসে পড়েছে, আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন। অনেক বেয়ারাকে ডেকে আর এক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে এক্কেবারে সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেরে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ আগে যে কাঠবেড়ালিটাকে দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয় ঘোরাফেরা করছে, সে ল্যাজ উঁচিয়ে একটা দেবদারু গাছের গুঁড়ি বেয়ে শঠান একেবারে মগডালে পৌঁছে গেল। Ghost! Ghost! You seriously believe in ghost? আজকের দিনে, আজকের যুগে। আমি আমতা আমতা করে বললাম, একটা কৌতূহল থাকতে ক্ষতি কি? এমনও তো হতে পারে যে ভূতেরও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যেটা 10 বছরের মধ্যে জানা যাবে। ব্যানার্জির হাসি তবুও থামে না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো ভারী ঝকঝকে ও মজবুত। অনেক বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, ঘোস্ট অর নো ঘোস্ট, তবে এমন বাড়ি যদি একটা থেকেই থাকে, আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটা সন্ধেবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ওই বাড়িতে কাটিয়ে আসতে পারেন কি না সেটাই বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, ওকে তো আর আমি একা যেতে দিতে পারি না। আর সত্যি বলতে কি, আমি নিজে মানুষটা কিন্তু একটু অতিরিক্ত, যাকে বলে সাবধানী। আমি যদি নিয়েও যাই তাহলে বোধহয় ওর সুবিধার চেয়ে অসুবিধেই হবে বেশি। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বার করে তার মধ্যে তামাক গুঁজতে গুঁজতে বললেন, আমার আপত্তি নেই,
তবে আমি যেতে পারি কেবল একটা কন্ডিশনে। আমি সঙ্গে শুধু একজনকে নেব না, দুজনকেই নেব। কথাটা শেষ করে ব্যানার্জি আবার হাসলেন। আর তার ফলে এবার আশেপাশের গাছ থেকে 4-5 রকমের পাখির চিৎকার আর ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। অনিকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করতে পারল না। বলছি, কি নাম বললেন বাড়িটার? ব্যানার্জি জিজ্ঞাসা করলেন। এভারগ্রিন লজ, ফ্রেজার টাউনে। তাই তো বলছে ডায়েরিতে। ভদ্রলোক পাইপে টান দিলেন। ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, ওই কটেজ টাইপের। এনিওয়ে, যেতেই যদি হয় তো দেরি করে লাভ কি? হোয়াট অ্যাবাউট আজ বিকেল? হ্যাঁ, এই ধরুন 4টে নাগাদ। ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরোদস্তুর মিলিটারি এবং সাহেবি। ঘড়ি ধরে 4টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনর গাড়িটি নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এই বলছি, সঙ্গে কি কি নিলেন? অনেক ফিরিস্তি দিল। একটা 5 সেলের টর্চ, 6টা মোমবাতি, ফার্স্ট এড বক্স, একটা বড় ফ্লাক্স ভর্তি গরম কফি, আর 1 বাক্স হ্যাম স্যান্ডউইচ, আর হ্যাঁ, 1 প্যাকেট তাস আর মাটিতে পাতার জন্য চাদর, আর মশা তাড়ানোর জন্য 1 টিউব ওডোমস। আর অস্ত্রশস্ত্র? ব্যানার্জি জিজ্ঞাসা করলেন। ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন, তো সাইমন সাহেবের ভূত সলিড নাকি? যাই হোক, মিস্টার ব্যানার্জি গাড়ির দরজা বন্ধ করতে করতে বললেন, আমার কাছে একটা ছোটোখাটো আগ্নেয়াস্ত্র আছে। সুতরাং সলিড হোক বা লিকুইড, ও নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গাড়ি ছাড়ার পর ব্যানার্জিবাবু বললেন, এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়। আমি একটু অবাক হয়েই বললাম, আপনি কি এর মধ্যে খোঁজও নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে 2টো সাইকেলকে পরপর পাশ কাটিয়ে বললেন, আই এম এ ভেরি ম্যাথেটিক্যাল ম্যান মিস্টার সেনগুপ্ত। যেখানে যাচ্ছি সেই জায়গাটা এটল আছে কি না সেটা সম্বন্ধে আগে থেকেই খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাসন দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গল্ফ খেলি, অনেক দিনের আলাপ। সকালে ওখান থেকে ওর বাড়িতেই গেছিলাম। বলল এভারগ্রিন লজ বলে একটা 1তলা কটেজ নাকি প্রায় 50 বছর থেকে খালি পড়ে আছে। বাড়ির বাইরের বাগানে বছর 10 আগেও লোকে পিকনিক করতে যেত, এখন আর যায় না। খুব নিরিবিলি জায়গাটা। আগেও নাকি একটানা বেশি দিন কেউ ওই বাড়িতে থাকেনি। তবে হন্টেড হাউস বলে কোনো দিনও কোনো অপবাদ দেয়নি কেউ বাড়িটার। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে। তার কিছু নাকি ওই কর্নেল মার্শালের বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার। তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন। সব শুনে টুনে বুঝলেন কি মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদেরও ওই পিকনিক জাতীয় কিছু একটা করেই ফেরত আসতে হবে আর কি। অনিকেন্দ্র, তাসটা এনে ভালোই করেছো ভায়া। ব্যাঙ্গালোরের প্রশস্ত শহর দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবার মনে হচ্ছিল যে শহরটা এতটাই অভূতুড়ে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্বই কল্পনা করা খুব কঠিন। কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে লিখবে কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছেন, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদেরকেও একবার দেখা দেবে না?
বিলেতে আমি যাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যিই যেন ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, দিয়ে বাগানে ঢুকতে হয়। সেই গেটের সামনে একটা ফলকে খোদাই করে এখনও লেখা রয়েছে বাড়িটার নামটা। তবে হয়তো কোনো চড়ুইভাতির দলের কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এন জুড়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসও গোটা তিনেক রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার অজানা, চোখেও দেখিনি আগে কোনোদিন। শুনেছি ব্যাঙ্গালোরের জলমাটি এমনই যে সেখানে দেশ বিদেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেয়া পোর্টিকো, তার বাঁকা থামগুলো বেয়ে লতা উঠেছে ওপর দিকে। ছাউনির অনেক টালিই নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে। বাড়ির সামনের দিকের দরজা জানলার কাঁচগুলো অধিকাংশই ভাঙা। দেওয়ালের ওপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রঙটা যে কী ছিল তা আজ আর বোঝার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পিছন দিকে একটা ভাঙা দরজার ভিতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডান দিকে ও বাঁ দিকে দুটো ঘর। ডান দিকের ঘরটাই বেশি বড় বলে মনে হলো। আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো, যদিও এখন তার কোনোটাই প্রায় আস্ত নেই। সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপেই খুটখাট খচখাচ শব্দ হচ্ছে। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচার না থাকতে আরও খাঁকা করছে। পশ্চিম আর উত্তর দিকে জানলার সারি, একদিকে জানালা দিয়ে গেট সমেত বাগান, আর অন্য দিকের দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটাতে কি বাজ পড়েছিল, আর সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে। তৎক্ষণাৎ মৃত্যু। ভাবতেই কেমন গাটা ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকের জানালাবিহীন দেওয়ালের দিকে চাইলাম। বাঁ কোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিংয়ের দিকে চাইতে চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লা লা করে বিলিতি সুর ভাঁজছিলেন, এখন নতুন করে পাইপ ধরিয়ে বললেন, এই কি খেলা আসে আপনাদের? ব্রিজ না পোকার না রামি? অনেক হাতের জিনিসপত্রগুলো মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল। এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে। পায়ের শব্দটা থামল। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়েই বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, ইজ এনিবডি দেয়ার? সঙ্গে সঙ্গে আমরা তিনজনেই প্যাসেজের দিকে এগোলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরের প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে আমাদের সামনে থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটি ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গোঁফ সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, হ্যালো। আমরা কি বলবো ঠিক বুঝতে পারছি না। এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত করলেন। আমার নাম ভেঙ্কটেশ, আই এম এ পেন্টার। আপনারা কি এই বাড়ির মালিক না খদ্দের?
ব্যানার্জি হেসে বললেন, দুটোর কোনোটাই না মশাই, আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি আর কি। ও আই সি। আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারতো আর কি। ভাঙাচোরায় আমার কোনো আপত্তি নেই, তবে মালিককে জানেন না বোধহয়। আগে না, সরি, ব্যানার্জি বললেন। তবে আপনি কর্নেল মার্শালের ওখানে খোঁজ করে দেখতে পারেন। সামনের রাস্তা ধরে বাঁদিকে চলে যাবেন, মিনিট পাঁচেকের হাঁটা পথ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে চলে গেলেন। গেট খোলার এবং বন্ধ করার শব্দ পাওয়ার পর ব্যানার্জি তার অট্টহাসি হেসে বললেন, মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভূত টুত নন, কি বলেন? আমি হেসে বললাম, সবে মাত্র 5:15, এর মধ্যেই আপনি ভূতের আশা করেন কি করে? আর ইনি ভূত হলেও 19বিংশ শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো। আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের ওপর বসে পড়ল। বলল, মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো আর কি, তার চেয়ে তাস হোক না। আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি, ব্যানার্জি বললেন। এখানে বড় ঝপ করে সন্ধে নামে। দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাক্সের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকেই মনে আসছিল, সেটা আর না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলছিলেন কর্নেল মার্শাল এই বাড়ির ফার্নিচার কিছু কিনেছিলেন। তিনি যদি এতই কাছে থাকেন তাহলে ওর বাড়িতে গিয়ে একটা জিনিস খোঁজ করে আসা যায় নাকি? এই কী জিনিস? ব্যানার্জি প্রশ্ন করলেন। একটা বিশেষ ধরনের হাই ব্যান্ড চেয়ার। অনিক যেন এবার একটু বিরক্ত হয়েই বলল, এই কেন বলতো, হঠাৎ এখন হাই ব্যাক চেয়ারের খোঁজ করবি কেন? কি হবে ও দিয়ে? না মানে, ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল। সে ভূত হয়েও ওটাতেই এসে বসতো। ওটা থাকতো ওই ফায়ার প্লেসের পাশটাতে। হয়তো ওটা এখানে এনে রাখলে। অনেক বাধা দিয়ে বলল, তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি, নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনবো? তোর কি মাথা খারাপ হয়েছে? ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকেই থামিয়ে দিয়ে বললেন, এই দাঁড়াও দাঁড়াও, কর্নেল মার্শাল যা কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই, এটা আমি জানি, কারণ তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে। ওটা থাকলে আমার চোখে পড়তো। আমি যতদূর জানি উনি কিনেছিলেন দুটো বুককেস, দুটো অয়েল পেন্টিং, খানকতেক ফুলদানি, আর ওই সেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কয়েক শখের জিনিস, যাকে আর্ট অবজেক্ট বলে আর কি। আমি দমে গেলাম। অনিক তাস বার করে শাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন, রামি হোক, কি বলেন? আর এইসব খেলা আবার জমে ভালো যদি পয়সা দিয়ে খেলা যায়। আপনাদের আপত্তি নেই তো? বললাম, মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে, বেশি হারবার সামর্থ্য নেই আমার। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে। আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনোদিনই ভালো না, আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তারও কোনো লক্ষণ দেখতে পেলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির। গুনগুন করে বিলিতি সুর ভাঁজছেন আর দানের পর দান জিতে চলেছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম। তার ফলে আমার মনটা আরও যেন একটু দমে গেল। এই হানা বাড়িতে কি বেড়ালেরও থাকা উচিত নয়? হ্যাঁ, বাট
ইট ওয়াজ আ ব্ল্যাক ক্যাট। ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে ভালোই যায় বলুন, তাই না? খেলা চলতে থাকলো বেশ কিছুক্ষণের জন্য। একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ বা দৃশ্য বা ঘটনা কিছুই আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি। ঘড়িতে 6:30। বাইরে আলো নেই বললেই চলে। আমি একটু ভালো তাস পেয়ে পরপর দুবার জিতেছি, আর এক রাউন্ড রামি হয়ে গেছে আমাদের। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো। কেউ যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের তিনজনের হাতই তারশুদ্ধ নিচে নেমে এলো। অনিক এবার আরও ফ্যাকাশে। আমার বুকের ভেতরেও মৃদু কম্পন শুরু হয়েছে। কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যিই ঘাবড়াবার লোক নন। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, হু ইজ ইট? আবার দরজায় টোকা। ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন। আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম, একা যাবেন না। তিনজনে একসঙ্গে ঘর থেকে বেরোলাম। প্যাসেজে এসে বাঁ দিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে স্যুট আর এক হাতে লাঠি। অন্ধকারে তাকে চেনার উপায় নেই। অনিক আবার আমার আস্তিন চেপে ধরল, এবার আরও জোরে। ওর অবস্থা দেখেই বোধহয় আমার মনে আপনা থেকেই একটা সাহসের সঞ্চার এলো। ব্যানার্জি ইতিমধ্যে আরও কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ও হ্যালো ডক্টর লার্কেন, আপনি এখানে? এবার আমিও প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম। অমায়িক সাহেবটি তার সোনার চশমার পেছনে নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন, এই তোমার মরিস গাড়িখানা দেখলাম বাইরে, তারপর দেখি বাড়ির জানলা দিয়ে মোমবাতির আলো দেখা যাইতেছে, তাই ভাবলাম একবার ঢু মেরে দেখি তুমি আবার কি পাগলামি করছো এই পুরো বাড়ির ভিতর। ব্যানার্জি হেসে বললেন, আমার এই যুবক বন্ধু দুটি একটা উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ হয়েছে। বললো এভারগ্রিন লজে বসে তাস খেলবে, তাই আর কি। ভেরি গুড ভেরি গুড। যুবা বয়সটাই তো এই ধরনের পাগলামির সময়। আমরা বুড়োরাই কেবল নিজেদের বাড়ির কোচে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ এ গুড টাইম। লার্কিন সাহেব তার হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেল। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশাও পরিত্যাগ করতে হলো। কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে 4.5 টাকা মতন হারছিলাম। গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু একটা জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হতে পারে। ঘড়ির দিকে মাঝে মধ্যেই চোখ যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম ঠিক সন্ধ্যের এই সময়টাতেই বাজ পড়ে সাইমনের মৃত্যু হয়। আমি তাস বাটছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন, আর অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাওয়ার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে। এমন সময় তার চোখে চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরের প্যাসেজের দিকে। বাকি দুজনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরের প্যাসেজের অন্ধকারের মধ্যে একজোড়া জ্বলন্ত চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা ওই নিষ্পলক চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ভেস্ট পকেটের দিকে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। বললাম, আপনার পিস্তলের কোনো দরকার নেই মশাই, এটা সেই কালো বিড়ালটা। আমার কথায় অনিকও যেন ভরসা পেল।
ব্যানার্জি পকেট থেকে তার হাতটা বের করে এনে চাপা গলায় বললেন, হাউ রিডিকুলাস। এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। চৌখাট পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা। এটা সেই কালো বিড়ালটাই বটে। চৌখাট পেরিয়ে বিড়ালটা বাঁ দিকে ঘুরল। আমাদের দৃষ্টিও তার সঙ্গে সঙ্গেই ঘুরছে, তাকে অনুসরণ করছে। এবারে আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল। ওটা কি? আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসে, সেই শব্দ। এই শব্দের কারণ আর কিছুই না। আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি, তার ফাঁকেই কিভাবে কোত্থেকে জানি একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই ব্যাক চেয়ার এসে ফায়ার প্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে। অমাবস্যার রাতের অন্ধকারের মতো কালো বিড়ালটা চেয়ারটার দিকে নিস্তব্ধে এগিয়ে গেল। তারপর এক মুহূর্তে সেটার সামনে দাঁড়িয়ে একটা নিঃশব্দ লাফে সেটার উপর উঠে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, সাইমন, সাইমন, সাইমন। আর তার সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া হাতটা। একটা আর্তনাদ শুনে বুঝলাম অনিক অজ্ঞান হয়ে গেছে। আর মিস্টার ব্যানার্জি, তিনি অনিককে কোলাপাজা করে তুলে ঊর্ধ্বশ্বাসে প্যাসেজের দিকে, দরজাটার দিকে ছুটলেন। আমিও আর থাকতে পারলাম না। তাস, মোমবাতি, ফ্লাক্স, চাদর, স্যান্ডউইচ সব পড়ে রইল। দরজা পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে গেট, গেট পেরিয়ে ব্যানার্জির মরিস মাইনার। ভাগ্যে ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজ একটিমাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কতগুলো যে লোক জখম হতে পারত, তা ভাবলেও কাঁটা দেয় গায়ে। অনিকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি। অনিকের বেয়ারার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর ঘরে চাপা গলায় বলে উঠলেন, সো সাইমন ওয়াজ আ ক্যাট। আমার নিজেরও কিছু বলার অবস্থা নেই, কিন্তু আমার মন তার কথায় সায় দিল। সত্যি, ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে 113 বছর আগে, সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটা পোষা কালো বিড়াল।